হ্যালো। হ্যাঁ, আমি ক্লাসে। তুই ফোন দিয়েছি কতবার তোরে? আমি ক্লাসে। অন্য কিছু কইবি? বুঝি নাই। ঠিক আছে, ওকে। তোর রুটিনের ক্লাসে তুই দেখছস, তুই জানোস কেমনে? ঠিক আছে, ওকে, পরে ফোন দিই। আচ্ছা, সরি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছে আমরা একটু জানাই দিই। ভালো আছে কিনা আমাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা সব ঠিকঠাক আছে কিনা একটু বলে দিই, এবং ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এটা একটু বলে দিই। Today we are going to discuss about subject verb agreement, which is very important or very crucial to develop your basic in the field of English learning. Without proper understanding of subject verb agreement, you cannot write, you cannot read, you cannot, mostly important, understand the meaning of English and the feelings of English. And this topic is very much crucial for preliminary examination. Though in BCS exam, direct question are not seen nowadays or are not noticed nowadays from this topic, but indirectly this topic helps you or one to answer properly in the exam hall. On the other hand, the other exams such as primary, varsity admission, or non-cadre or 10th, 9th grade jobs, including banks, this topic is very crucial for you. একটা সময় আমরা ঠিক এইভাবে ইংলিশে লেকচার দিব, আপনারা ঠিক ঠিক এইভাবে বুঝবেন ইনশাল্লাহ। সেটা হয়তো কবে হবে জানি না, তবে স্পোকেনের জন্য করলে সেটা হতে পারে। প্রথমে আমরা একটু বলি, একটু দ্রুত বলে দিই, আমি এবং বলে দিই, আজকে বলে দিই কেমন। 9টায় ক্লাস শুরু করে 9:03 অলরেডি বেজে গেছে কেমন। সুতরাং অলরেডি 3 মিনিট কিন্তু চলে গেছে। আপনাদের বাধা ধরা 1 ঘন্টা সময়ের ভিতরে এই 3 মিনিট সময় চলে গেছে, এটা ঠিক নাই। সুতরাং দ্রুত, যখন টেন্সের উপর ক্লাস কবে নেবেন, টেন্সের উপরে ক্লাস কবে নেবেন, যখন যেদিন নেব সেদিন নেব। টেন্সের উপরে ক্লাস যেদিন নেব সেদিন নেব, কবে নেব এটা বলা যাবে না। আচ্ছা, সুতরাং এইটা এই সময়ের দিকটা আমরা একটু খেয়াল রাখবো কেমন। আমি 9:02-3 ভিতরে ক্লাস শুরু করে দেবো। পরবর্তীতে যেটা ঝামেলা হয়, এমনিতে সমস্যা হয় না, যখন কোশ্চেন সলভ করি তখন দেখা গেছে আবার প্রশ্ন করে বুঝি নাই, সেটা আবার একই জিনিস বারবার রিপিট করতে হয়। সুতরাং অন টাইমে 9টা বাজে আপনার এত কিসের কাজ থাকে। আমি যদি অন টাইমে, আমি 5 মিনিট লেটে আসলে তা আমার 14 গোষ্ঠী উল্টান, মানে ইনবক্স, মানে টোটাল, মানে হয়ে যায়, ব্লাঙ্ক হয়ে যায়, মানে ওভারওয়েলমড হয়ে যায়। বুঝাতে পারলাম? তো সুতরাং এটা আপনাদের এই বিষয়টা মানে খেয়াল রাখা উচিত। এবং আমরা এক্স্যাক্টলি 9টায় ক্লাস শুরু করে দেবো। 9টা মানে 9টা। পরবর্তীতে আর যদি কারো কোনো কোশ্চেন বুঝতে ভুল হয় তাহলে রিপিট ক্লাস দেখে নিতে হবে। ওকে, আমরা শুরু করে দিই। ওকে, আমরা বলি তো ঠিকঠাক আছে কিনা। কোন পেজ জানি এটা? 45 সেকেন্ড পেজ। ওকে, হুম, 8:50 থেকে করে, হ্যাঁ, অ্যাটলিস্ট 8:50 থেকে রেডি হয়ে থাকা উচিত। ওকে,
আমরা শুরু করে দিই, আর কোনো কোশ্চেন? হ্যাঁ, ওকে, আমরা শুরু করে দিই। প্রথম কথা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আনসার করব, দেখার চেষ্টা করব খুব ভালো করে লক্ষ্য করে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমরা যে এই জায়গায় কিছু কোশ্চেন দেয়া আছে, বেসিক কনসেপ্ট, এই কোশ্চেনগুলো সলভ করার পরে হচ্ছে আমি একটা সংজ্ঞা লেখাবো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসলে বলতে কি বোঝায়। আমরা যদি বলি যেমন আই, আমরা যদি দেখি এখানে কি বলা আছে, সাবজেক্ট হিসাবে কি আছে ভাই বলেন তো? আই আছে। তাই সাবজেক্ট হিসাবে যদি আই হয়, আই কোন পারসন বলেন তো? ফার্স্ট পারসন। আই কোন পারসন? ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসনের জন্য আই সিঙ্গুলার কিনা প্লুরাল বলেন তো? অবশ্যই আই সিঙ্গুলার, কিন্তু তারপরও এখানে ইজ ব্যবহৃত হয় না। কেন ব্যবহৃত হয় না? আমাদের আয়ের সাথে সবসময় এম ব্যবহৃত হয়। তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে পারসন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যদি পারসন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না হতো তাহলে এখানে ইজ হইতে পারতো, কারণ আই তো সিঙ্গুলার, এখানে ইজ ভার্ব সিঙ্গুলার হতে পারতো। আমি আশা করে বোঝাতে পারলাম। 2 নাম্বার এক্সাম্পলে আমরা খুব লক্ষ্য করার চেষ্টা করব। আই হ্যাভ অবলিক হ্যাজ ডান দিস। খুব ভালো করে লক্ষ্য করেন, আমাদের আই হচ্ছে সিঙ্গুলার, একটু আমরা আগেই জানলাম। আমরা জানি আমাদের ইংরেজির একটা বেসিক নিয়ম হচ্ছে, ভার্বটা যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্বটাও সিঙ্গুলার হয়। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্বটাও সিঙ্গুলার হয়। এটা হচ্ছে আমাদের ইংরেজির একটা মৌলিক নিয়ম। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আই যদি সিঙ্গুলার হয়, আই তো সিঙ্গুলার, এটা আমরা জানি। তার মানে কয়জন বলেন তো? একজন। তো হ্যাভ এবং হ্যাজের ভিতরে সিঙ্গুলার হচ্ছে হ্যাজ, প্লুরাল হচ্ছে হ্যাভ, কিন্তু আই দেখেন আমাদের প্লুরাল ভার্ব গ্রহণ করে। কিসের কারণে? পার্সনের কারণে। কিসের কারণে বলেন তো? পার্সনের কারণে। কারণ ফার্স্ট পার্সনের সাথে কখনো হ্যাজ ব্যবহৃত হয় না, যদিও হ্যাভ প্লুরাল। ফার্স্ট পার্সনের সাথে কখনো হ্যাজ ব্যবহৃত হয় না, যদিও হ্যাভ প্লুরাল। তার মানে পার্সন একটা গুরুত্বপূর্ণ বহন করে। পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করব 3 নাম্বার কোশ্চেন। হি হ্যাজ অবলিক হ্যাভ গন দেয়ার, সে সেখানে গিয়েছে। এবার আপনি দেখেন হি বলতে কতজন বলছে বলেন তো? একজন। সিঙ্গুলার না প্লুরাল হবে বলেন তো? সিঙ্গুলার হবে, কারণ হি কয়জন? একজন। হ্যাভটা যেহেতু প্লুরাল, তাহলে সঠিক আনসার কোনটা হবে বলেন তো? হ্যাজ হবে, এটা আমরা জানি। এরপরে দেখেন হি ওয়ার্ক অথবা ওয়ার্কস, খুব ভালো করে লক্ষ্য করেন। হি ওয়ার্কস অথবা ওয়ার্ক, এনে হ্যান্ড নয় হার্ড হবে আর কি, হার্ড। হি আমাদের কোন পার্সন বলেন তো? থার্ড পার্সন। পার্সন দেখার দরকার নেই। এইবার দেখেন আমাদের সিঙ্গুলার কিনা, এটা সিঙ্গুলার। এটা কি বলেন তো? সিঙ্গুলার। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তো ভার্বটা সিঙ্গুলার হলে আমাদের সিঙ্গুলার ভার্ব কোনটা? ভার্বের সাথে যখন এস ভাই যুক্ত থাকে তখন সেটা সিঙ্গুলার হয়। আপনি যদি এইভাবে মনে রাখতে না পারেন তাহলে আমাদের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস ভাই যুক্ত হয়। এই জন্য আমাদের ওয়ার্ক হয় নাই, যদি ওয়ার্ক ভার্বটা প্লুরাল। তার মানে আমাদের একটা নাম্বার সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, আর একটা হচ্ছে পার্সন। এই দুইটা জিনিস আমাদের কাজে লাগছে। এইবার যদি আমরা হি এর পরিবর্তে যদি আমরা শি ব্যবহার করতাম তাহলে এখানে ওয়ার্ক এবং ওয়ার্কস, দেখেন খুব ভালো করে, এই ওয়ার্ক অথবা ওয়ার্কসের কি কোনো পরিবর্তন হইতো না? আমরা জেন্ডার ব্যবহার করলাম, জেন্ডার চেঞ্জ করলাম, আমরা পুরুষবাচক থেকে মহিলাবাচক নিলাম, আমরা ম্যাসকিউলিন থেকে ফেমিনিনে নিলাম, তারপরেও কিন্তু আমাদের ভার্ব চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা কি বলতে পারি? জেন্ডার কখনো ভার্বের উপর প্রভাব ফেলতে পারে না। প্রভাব ফেলে কে বলেন তো? নাম্বার, সিঙ্গুলার নাম্বার অথবা প্লুরাল নাম্বার, এবং কে বলেন তো? পার্সন। লাস্ট একটা এক্সাম্পল দেখব। লাস্ট বলেন তো? দে বলতে কি? তারা। দে বলতে তারা। এখন প্রশ্ন হচ্ছে তারা যদি হয় সিঙ্গুলার না প্লুরাল বলেন তো? প্লুরাল। তারা যদি হয় সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল আসবে। প্লুরাল ভার্বের সাথে কখনো এস ভার্ব যুক্ত থাকে না। এইভাবে যদি আপনি এইভাবে মনে রাখতে না পারেন তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস ভার্ব যুক্ত হয়, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে এস ভার্ব যুক্ত হয় না। এই কারণে আমরা এই কয়টা বলেন তো? এখানে আয়ের সাথে হ্যাভ হবে, এখানে আয়ের সাথে এম হবে, হ্যাভ হবে, হি এর সাথে হ্যাজ হবে, হি এর সাথে ওয়ার্কস হবে, দের সাথে ওয়ার্ক হবে। এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন হচ্ছে আমরা সলভ করে কি পাইলাম? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক কনসেপ্টে আমরা এটাই পাইলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করা।
সাবজেক্ট এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট অনুসারে ভার্বকে ব্যবহার করা। এখন সাবজেক্ট ভার্বকে নিয়ন্ত্রণ কে কে করতে পারবে? দুইটা জিনিস করতে পারবে, এক হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে পার্সন। এখন আমি কিভাবে বুঝবো যে দুইটা জিনিস করতে পারলো, ভার্বকে নিয়ন্ত্রণ করতে পারলো? ভার্ব সিঙ্গুলার হবে নাকি ভার্ব প্লুরাল হবে, এটা দুইটা জিনিস নিয়ন্ত্রণ করতে পারে, এক হচ্ছে পার্সন আর এটা হচ্ছে কি বলেন তো নাম্বার। এখন এই দুইটা কেন হলো? এই জন্য আমাদের এই 5টা এক্সাম্পল দিলাম যে ফার্স্ট পার্সনের কারণে কখনো ভার্ব প্লুরাল হয়ে যেতে পারে, ফার্স্ট পার্সনের কারণে এখানে ইজ সিঙ্গুলার থাকার পরেও ইজ হয়নি, বুঝাতে পারলাম? পার্সন এবং নাম্বার। কিন্তু জেন্ডার যখন আমরা ব্যবহার করলাম, হি এর পরিবর্তে যদি আমরা শি ব্যবহার করলাম, দে এর পরিবর্তে যদি আমরা এখানে অন্য কিছু ব্যবহার করি, মানে মেন ব্যবহার করি, এরপরেও আমাদের ভার্বের কোনো পরিবর্তন হয় না। এই 5টা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটা সংজ্ঞা ব্যবহার করতে পারি আমরা বোঝার জন্য। পরীক্ষায় তো আর ডেফিনিশন আসবে না, আমরা বোঝার জন্য ব্যবহার করতে পারি এইভাবে যে নাম্বার ও পার্সন অনুসারে, নাম্বার ও পার্সন অনুসারে সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহারের রীতিকে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়, এগ্রিমেন্ট বলে। এই 5টা এক্সাম্পল নিজের খাতায় লিখবেন। আমি যে এতক্ষণ বকবকাইছি এই বকবকানোর চুম্বক অংশটা খাতায় উঠাবেন, এরপর আপনি এই ডেফিনেশনটা লিখবেন। নাম্বার এবং পার্সন অনুসারে সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহারের রীতিকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহারের রীতিকে কি বলেন তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। আমরা বলেছি ভার্বকে নিয়ন্ত্রণ করতে পারে, ভার্বের উপর প্রভাব ফেলতে পারে দুইটা জিনিস, একটা হচ্ছে পার্সন আর হচ্ছে নাম্বার। জেন্ডার কখনোই ভার্বের উপর প্রভাব ফেলতে পারে না, জেন্ডার কখনোই ভার্বের উপর প্রভাব ফেলতে পারে না। এতটুকু যদি বুঝেন তাহলে আমরা একটা কোশ্চেন করবো। 36তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, খুব ভালো করে লক্ষ্য করেন, দেখেন 36তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, খুব ভালো করে লক্ষ্য করেন, খুব ভালো করে দেখবেন। আর একটু বড় করে দিলাম, এত বড় করলে তো বোঝা যাবে না ভাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু, রেফার্স এর পরে সাধারণত টু হয়, রেফার টু মানে উল্লেখ করা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝায়? পার্সন অনলি, বলেন তো সাবজেক্ট ভার্ব শুধুমাত্র পার্সন দিয়ে কি আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে পারেন? না। কি কি লাগে? নাম্বার এবং পার্সন, নাম্বার এন্ড পার্সন। সঠিক অ্যান্সার কোনটা হওয়ার কথা? সি নাম্বার হওয়ার কথা। নাম্বার অনলি, শুধু নাম্বার দিয়ে করতে পারেন না, শুধু নাম্বার দিয়ে যদি করতে পারতেন তাহলে আয়ের সাথে ইজ হইতে পারতো, কারণ আয়ও সিঙ্গুলার ইজও সিঙ্গুলার, এটা হয় নাই কেন? কারণ পার্সনের দরকার আছে। ডি নাম্বার, নাম্বার পার্সন এবং জেন্ডার, আমাদের জেন্ডার প্রয়োজন হয় না, জেন্ডার ভার্বের উপর প্রভাব ফেলতে পারে না। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? সি। বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে, এই প্রশ্নটা যদি বুঝে থাকেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি এটা যদি বুঝে থাকেন, তাহলে আমরা লিখবো ডিসি। ডিতে মানে কি বলেন তো? ডান, যা লেখার শেষ, আর সিতে মানে ক্লিয়ার। যত লেখেন চাড়ানা ঘুমে ধুয়ানা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর দুয়ানা বাকি। আমরা বুঝতে পারছি কিনা? ডিসি। এই বুঝতে পারছি কিনা প্রত্যেকে? যারা 142 জন আসেন, যখন কোনো কথা জিজ্ঞেস করবে 142 জনে যে না আসেন, যখন কোনো কথা জিজ্ঞেস করবো 142 জন লাইভ যারা দেখতেছেন, যারা রেকর্ড দেখছেন সে ওদের কথা ভিন্ন, ওদের দায়িত্ব আমার না। যারা রেকর্ড দেখবে তাদের দায়িত্ব না, তারা কিছু বুঝতে পারলো না পারলো সেটা লাইভ ক্লাসের দায়িত্ব না। 142 জন যেন কথা বলার শুরুতে যেন ওটা রেসপন্স করা হয়। আমি কি বোঝাতে পারলাম? 1 ঘন্টা যেই সময়টা ক্লাস হবে, ক্লাসের সময়ের ভিতরে বউ জামাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খাওয়া দাওয়া দুনিয়ার সব বাদ, শতভাগ মনোযোগ দিতে হবে, যেন একবার ক্লাস যেন আবার 2বার না করতে হয়।
ওকে, আমরা তাহলে বুঝতে পারলাম। চলেন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে কিছু ধারণা পেয়ে ফেলি এবং নিয়ে যাই। প্রথম কথা আছে রুল 1। রুল 1-এ কি আছে বলেন তো? রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। দেখেন, রিয়েল সাবজেক্ট আমরা বলেছিলাম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। চলেন এবার আমরা একটা এক্সাম্পল দেই। তারপরে এখন সাবজেক্টের ভার্বের পূর্বে যা থাকবে আমরা কি জানি? সাবজেক্ট হিসাবে বসতে পারে কে কে? নাউন অথবা প্রোনাউন। সাবজেক্ট হিসাবে বসতে পারে কে কে? নাউন অথবা প্রোনাউন। এখন ভার্বের পূর্বে যদি 8টা নাউন থাকে, দেখেন 8টা নাউনই কি সাবজেক্ট? ভার্বের পূর্বে যদি 3টা প্রোনাউন থাকে তাহলে 3টা প্রোনাউনই কি সাবজেক্ট? না। সাবজেক্ট কয়টা হয়? সাবজেক্ট তো একটা হয়। সাবজেক্ট কয়টা হয়? সাবজেক্ট একটা হয় ভার্বের পূর্বে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, এইরকম ভাবে, খুব ভালো করে লক্ষ্য করেন। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, খুব ভালো করে লক্ষ্য করেন। এই জায়গায় দেখেন দা কালারটা হচ্ছে নাউন, হার হচ্ছে প্রোনাউন, হার আইস হচ্ছে নাউন। তার মানে এই দুইটা মিলে আবার নাউন ফ্রেজ। হ্যাঁ, তাহলে আমাদের এখানে একটা ভার্ব ব্যবহার করতে হবে। আবার দা লিস্ট হচ্ছে নাউন, আইটেমস হচ্ছে প্লুরাল নাউন। বোঝাতে পারলাম? তার মানে আমাদের একাধিক নাউন থাকতে পারে, একাধিক প্রোনাউন থাকতে পারে। আমাদের এখানে শুধু ভার্ব ব্যবহার করতে হবে। এই জন্য আমাদের সাবজেক্ট তো একাধিক নাউন হতে পারে, কিন্তু রিয়েল সাবজেক্ট কোনটা এটা আমরা দেখার চেষ্টা করব। রিয়েল সাবজেক্ট হচ্ছে আমরা চিনবো, 1 নাম্বার রুল হবে আমাদের রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে এবং পাশে লিখে রাখবো প্রেপোজিশনের, PREPOSITION, প্রেপোজিশন এর পূর্ববর্তী এনপিকে রিয়েল সাবজেক্ট বলে। প্রেপোজিশন এর পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে, এনপি মানে কি ভাই বলেন তো? নাউন বা প্রোনাউন। প্রেপোজিশন এর পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে রিয়েল সাবজেক্ট বলে। প্রেপোজিশন এর পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে রিয়েল সাবজেক্ট, এটা লিখে রাখেন। আমরা বলেছি সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। এখন আমাদের সাবজেক্ট তো একাধিক হতে পারে। আমাদের সাবজেক্ট কি হয়? 2টা পার্টস অফ স্পিচ হয়, নাউন হয় এবং প্রোনাউন হয়। এখন যদি একাধিক নাউন থাকে, ভার্বের পূর্বে যদি একাধিক প্রোনাউন থাকে, তাহলে আমরা কি করে সাবজেক্ট নির্ধারণ করব? আমাদের মূল সাবজেক্ট বা রিয়েল সাবজেক্ট তখন খুঁজতে হবে। মূল বা রিয়েল সাবজেক্ট কিভাবে খুঁজবো? এই প্রেপোজিশন এর পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটি হচ্ছে আমাদের রিয়েল সাবজেক্ট। প্রেপোজিশনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা হচ্ছে আমাদের রিয়েল সাবজেক্ট। এখন প্রশ্ন হতে পারে, ভাই প্রেপোজিশন তো একাধিক থাকতে পারে। প্রেপোজিশন তো একটা সেন্টেন্সে 5টা থাকতে পারে। যদি 5টা প্রেপোজিশনের পূর্বে একদম সর্বশেষ প্রথম যেটা থাকবে, বাক্যের সেন্টেন্সের শুরুর পরেই যে প্রেপোজিশনটা থাকবে এর পূর্বে নাউন বা প্রোনাউনটা হবে। চলেন আমরা একটা এক্সাম্পল দিই। দেখেন, এখন কথা বলি না, এখন বুঝেন, তারপরে আমি আপনাদেরকে কিছু করতে দেব। দেখেন, দ্য প্রাইজেস অফ রাইস, আমাদের এখানে একটা ভার্ব ব্যবহার করতে হবে। তা আমাদের এই যে দেখেন একটা প্রেপোজিশন আছে, তা মূল সাবজেক্ট কোনটা বলেন তো? এই যে দেখেন প্রাইজেস। এখানে নাউন আছে। আমরা যদি লিখি বুক এরপরে ইএস, মানে আমরা যদি এস, তাহলে বুক শব্দটা কি বলতে? সিঙ্গুলার না প্লুরাল? আমরা বয় যখন এস যোগ করে, বয়েস কি সিঙ্গুলার না প্লুরাল? মনে রাখতে হবে যখন ভার্বের সাথে এস বাই যুক্ত হয় তখন সেটা সিঙ্গুলার হয়, আর নাউনের সাথে যখন এস বাই যুক্ত হয় তখন সেটা প্লুরাল হয়। তার মানে আমরা এই জায়গায় পাইলাম কি? দ্য রাইজেস কি পাইলাম? সিঙ্গুলার না প্লুরাল? প্রথম পাইছি এটা হচ্ছে মূল সাবজেক্ট, এইটা না হেডওয়ার্ড বা মূল সাবজেক্ট। এটা হচ্ছে মূল সাবজেক্ট, এটা নয়, এটা প্লুরাল। দ্যাট ইজ ওয়াই আমাদের কি আসবে? ইজ অথবা আর আসবে। এটা কাইট, ওয়াজ আসবে না, হ্যাভ আসবে না। সঠিক আনসার কি বলেন তো? আর। দেখি সঠিক আনসার দেয়া আছে না কাইটা লইছি? সঠিক আনসার কোনটা বলেন তো? এই যে দেখেন ডি নাম্বার দেয়া আছে, কি বলেন তো? আর।
এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে সি নাম্বার হ্যাভ এটাও তো প্লুরাল, তাহলে প্লুরাল এটা কেন হলো না? মনে রাখতে হবে হওয়া অর্থে বি ভার্ব হয় এবং কোনো কিছু থাকা অর্থে হ্যাভ ভার্ব হয়। হওয়া অর্থে বি ভার্ব হয়, কোনো কিছু থাকা অর্থে বি ভার্ব হ্যাভ ভার্ব হয়। হওয়া অর্থে বি ভার্ব হয়, কোনো কিছু থাকা অর্থে বি ভার্ব হয়। খুব ভালো করে লক্ষ্য করেন। 2 নম্বর প্রশ্ন, দ্য কালার অফ হার আইস ড্যাশ ব্লু। খুব ভালো করে লক্ষ্য করেন। আমাদের এই যে দেখেন সেন্টেন্স শুরু হয়েছে, প্রথম প্রেপোজিশন কোনটা? এটা। তাহলে মূল সাবজেক্ট কোনটা? দ্য কালার। কালারের সাথে কি এস বাই যুক্ত আছে? নাই। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা? আর না, সিঙ্গুলার ভার্ব কোনটা? ইজ। আমরা বুঝতে পারলাম। পরবর্তী কোশ্চেন দেখেন, দ্য লিস্ট অফ আইটেমস। দেখেন যদি আপনি রিয়েল সাবজেক্ট চিনতে ভুল করেন, দেখেন আইটেমস কিন্তু প্লুরাল কিন্তু লিস্ট সিঙ্গুলার। এই যে প্রেপোজিশনের পূর্ববর্তীটা সিঙ্গুলার সাবজেক্ট হয়, লিস্ট সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার। আমি আশা করে বোঝাতে পারলাম। চলেন আর একটা এক্সাম্পল আমি কিছু করে দিই, বাকিগুলো নিজেরা করবেন। দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস। দেখেন ম্যাঙ্গোস কিন্তু প্লুরাল, ম্যাঙ্গোস প্লুরাল না? এখন আপনি যদি সাবজেক্ট এটাকে ধরেন তাহলে তো সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল হয়, কিন্তু না। দেখেন এই যে প্রিপোজিশন অফ, দ্য টেস্ট আনকাউন্টেবল নাউন। টেস্ট কি? আনকাউন্টেবল নাউন। বা আমাদের কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি যোগ হয়? এস বাই যুক্ত হয়, টেম্পস। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে কি বলেন তো সঠিক অ্যান্সার। ওকে, দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টুডেন্টস, দ্য কজ অফ দ্য, সেগুলো পারবেন। দ্য ইফেক্টস অফ, দেখেন 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন, দ্য ইফেক্ট অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। দ্য ইফেক্ট অফ দ্য ক্লাইমেট চেঞ্জ ডিভাস্টেটিং। ডিভাস্টেটিং মানে ধ্বংসকর। ইফেক্ট, এখানে যদিও সেন্টেন্সটা ইফেক্ট হওয়ার কথা ছিল, যদি এইটাই থাকে, একটা তো ইফেক্ট মানে ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট তো আর একটা থাকে না, ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট অনেকগুলো থাকে। তাহলে লজিক্যালি এখানে ইফেক্টস হওয়ার কথা, কিন্তু ধরেন প্রশ্নে ইফেক্টই আছে। যদি ইফেক্ট থাকে, এটা হচ্ছে প্রেপোজিশন। তো প্রেপোজিশনের পূর্বে একটা সাবজেক্ট, ইফেক্টটা সিঙ্গুলার, এর জন্য ভার্বটা কি আসবে? সিঙ্গুলার। যদি এখানে ইফেক্টস থাকতো তাহলে ভার্বটা হচ্ছে প্লুরাল। আর যদি এফেক্ট থাকতো, এফেক্ট থাকলে তখন কিছু হতো না, ভুল হতো। মনে রাখতে হবে এফেক্ট হচ্ছে ভার্ব আর ইফেক্ট হচ্ছে কি বলেন তো? নাউন। এটা করেন আপনারা 12 নম্বর, এটা করেন 12 নম্বর কোশ্চেনটা করেন দ্রুত আপনারা। 12 নম্বর কোশ্চেন করেন দ্রুত, 12 নম্বর কোশ্চেনটা করেন দ্রুত। টুয়েলভ 12 নম্বর করেন দ্রুত, 12 নম্বর। বারোবি চলেন দেখাক। 12 নম্বর কোশ্চেনে কি আছে ভাই বলেন তো? 12 নম্বর কোশ্চেনে এ বাস্কেট অফ রোটেন অরেঞ্জ। প্রেপোজিশন পূর্বেরটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কোনটা বলেন তো? এ বাস্কেট। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। ওয়ার আসবে? আসবে না। ওয়াজ আসতে পারে, হ্যাভ আসবে? আসবে না। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? বি নাম্বার। বাকিগুলো পারবেন, দ্য বক্স অফ রেশিও। এটা করেন 15 নম্বর করেন, 15 নম্বর 15। I stretched for tissue, but the box of the tissues desk nearly empty. দ্রুত করেন তো, আনসার করেন। 15 করেন, 15 নাম্বার।
15, ওকে, দেখা যাক কি হয়। এই যে বাট দ্বারা নতুন একটা সেন্টেন্স যুক্ত হয়ে গেল কিন্তু, হ্যাঁ। তো এই জায়গাটার কোনো আলোচনা থাকবে এখানে? আলোচনা থাকবে না। চলেন পরবর্তীতে যাই, কি আছে। বাট দ্বারা খুব ভালো করে, বাট দ্য বক্স অফ দ্য টিস্যুস। দেখেন, আপনি যদি রিয়েল সাবজেক্ট না চিনেন তাহলে আপনি এই টিস্যুসকে সাবজেক্ট ধরতে পারেন, তাহলে একটু প্লুরাল হয় কিন্তু। আমাদের সাবজেক্ট কোনটা বলেন তো? দা বক্স। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। এখন টিস্যুর বক্স প্রায় কি ছিল বলেন তো? টিস্যুর বক্স প্রায় খালি ছিল। এখন খালি কিছু মানে টিস্যুর বক্স প্রায় খালি, মানে খালি হওয়া বা খালি, কিন্তু আমাদের হ্যাজ ব্যবহার করা যাবে না, হ্যাভ ব্যবহার করা যাবে না। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, কিন্তু আমাদের অর্থের কারণে ব্যবহার করা যাবে না। হ্যাভ হচ্ছে প্লুরাল। আচ্ছা, ওয়ার ব্যবহার করা যাবে না? ওয়ার ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? হচ্ছে আমাদের দা বক্স সিঙ্গুলার, ওয়াজ হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট একটা প্রশ্ন আছে, এটা আমরা একটু করে দিই। এটা প্রশ্ন করে দিই, এটা ব্যতিক্রম। দ্য ওয়াইজেস অফ সিন বি ডেথ। দ্য ওয়াইজেস অফ সিন বি ডেথ, এটা দেখে মনে হতে পারে দ্য ওয়াইজেসটা হচ্ছে আমাদের দেখে মনে হতে পারে প্লুরাল, কিন্তু না, ওয়াইজেস মানে হচ্ছে এখানে প্রায়শ্চিত্ত, পাপের প্রায়শ্চিত্ত। ওয়াইজেস মানে কি? পাপের প্রায়শ্চিত্ত। এটা শব্দের সাথে এস যুক্ত আছে, কিন্তু এই কারণে আমাদের ভার্বটা প্লুরাল না হয় কি আসবে বলেন তো? ইজ হবে। পাপের শাস্তি মৃত্যু, বুঝাইতে পারলাম? পাপের প্রায়শ্চিত্ত বা পাপের শাস্তি মৃত্যু, এখানে প্রায়শ্চিত্ত বা শাস্তি অর্থে ব্যবহৃত হয়েছে, যেটার শব্দটাই এস যুক্ত, আমি নতুন করে এস যুক্ত করিনি। কিন্তু এই জায়গায় যদি এমন থাকতো দ্য ওয়াইজেস অফ দ্য ওয়ার্কার্স, দ্য ওয়াইজেস অফ দ্য ওয়ার্কার্স, তখন আবার ভার্ব প্লুরাল হতো। বুঝাতে পারলাম? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। 16 নম্বরটা একটু স্টার চিহ্নতে রাখবেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্স, এটা পারান। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। সুইট আর বা ইউজেস অফ। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ইনভার্সন, যখন চ্যাপ্টার পড়াবো তখন ই করবেন, ইনভার্সন পড়ানোর পরে। এটা কোশ্চেনটা রাখা হয় নাই, হয়তো সামনের বার কেটে দিব। ইনভার্সন যখন পড়াবো তখন হচ্ছে আমরা এটা আলোচনা করব। ইনভার্সন যখন পড়াবো তখন হচ্ছে আমরা আলোচনা করব। ইনভার্সন যখন পড়াবো তখন এটা আলোচনা করব। বোঝাতে পারলাম? রুল 1 লেখেন, 1 ডান, 1 ডান অথবা 1 ক্লিয়ার, 1C, 1C, রুল 1 ক্লিয়ার, দ্রুত লেখেন। ষোলো নংটা আরেকবার, 16 নংটা আরেকবার। 16 নংটা হচ্ছে আমাদের দ্য ওয়াইজ। আমরা বলি এখানে ওয়াইজের শব্দের অর্থ যদি বেতন হতো, বেতন, বেতন বা পারিশ্রমিক, তখন সেটা প্লুরাল হতো। এটা একটা প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য। পাপের শাস্তি মৃত্যু, বুঝাইতে পারলাম? আর এখানে ওয়াইজের শব্দের অর্থ হচ্ছে প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত বা পাপ বা শাস্তি, পাপের শাস্তি। আর ওয়াইজের শব্দের বানানটাই এস, যেমন নিউজ, NEWS। এখন এস থাকার কারণে আপনি কি এটা প্লুরাল বলবেন? না, এটা তো সিঙ্গুলার, কিন্তু বানানের সাথে এস আছে। আর ওয়াইজের সাথে যখন এস যুক্ত হয় তখন এই বানানের অর্থটাই, এই এস সহই এর অর্থ হয় প্রায়শ্চিত্ত বা শাস্তি। আমি আশা করি বোঝাতে পারলাম। 1C। ওকে, রুল 2-তে যান। রুল 2-তে এটা খাতায় লেখেন, খাতায় লেখেন, খাতায় লেখেন, ভুলে যাবেন কিন্তু, শিওর ভুলে যাবেন। রুল 2-তে যান। 2-তে লিখবেন, জিতে লিখবেন, জিতে, জিতে লিখবেন জেরান্ড, GERUND, জেরান্ড অবলিক জেরান্ড ফ্রিজ, GERUND, জেরান্ড ফ্রিজ, PHRAS, জেরান্ড ফ্রিজ। পিতে পার্টিসিপল অবলিক পার্টিসিপল ফ্রিজ, পার্টিসিপল ফ্রিজ। ওকে, আর আইতে, আইতে লিখবেন ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ অথবা ইনফিনিটিভ, ইনফিনিটিভ।
সিতে ক্লজ, বিতে ভার্বাল নাউন। বিতে কি বলেন তো? ভার্বাল নাউন। বিতে ভার্বাল নাউন। লেখা শেষ হয়ে থেকে জিতে জেরান্ড, জিতে জেরান্ড অবলিক জেরান্ড ফ্রেস, জিতে জেরান্ড অবলিক জেরান্ড ফ্রেস। আইতে ইনফিনিটিভ অবলিক ইনফিনিটিভ ফ্রেস, সিতে ক্লজ, আর বিতে হচ্ছে ভার্বাল নাউন। বিতে হচ্ছে কি বলেন তো? ভার্বাল নাউন। পিটা কেটে দেন, পিটা আপনাদের খুব বেশি গভীর হয়ে যায়, এটা পরীক্ষা আসবে না। পিটা পার্টিসিপল অথবা পার্টিসিপল ফ্রেজ, এটা লাগবে না আপনাদের, এটা কেটে দিবেন, পিটা কেটে দিবেন, এটা লাগবে না। চারটা দেখবেন, জিতে জেরান্ড অথবা জেরান্ড ফ্রেজ, আইতে ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ, সিতে হচ্ছে ক্লজ, বিতে হচ্ছে ভার্বাল নাউন। বিতে কি বলেন তো? ভার্বাল নাউন। সমান সমান লিখবেন সিঙ্গুলার, ব্র্যাকেটে সাধারণত আছে কিন্তু এগুলা প্লুরাল ভার্ব নিতে পারে। লেখা শেষ, এটা লেখা শেষ হলে যান। লেখা শেষ হলে ডান লিখেন। জিতে জেরান্ড অথবা জেরান্ড ফ্রেজ, আইতে হচ্ছে ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ, সিতে হচ্ছে ক্লজ, বিতে হচ্ছে ভার্বাল নাউন। অনেকগুলো জিনিস কিন্তু। ফ্রেজ যুক্ত কি করে বুঝবেন? দাঁড়ান আমি বুঝাবো তো ভাই, একটু আপনি লেখা শেষ করেন আগে। ফ্রেজ যুক্ত কি করে বুঝবেন আপনি ওয়েট করেন। জেরান্ড অথবা জেরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ, সিতে হচ্ছে আমাদের কি বলেন তো? ক্লজ, বিতে ভার্বাল নাউন। চলেন এগুলো একটু বুঝি। আমি যদি লিখি যেমন টু ওয়ার্ক, টু ওয়ার্ক হার্ড, হার্ড লিখলাম। টু ওয়ার্ক ইজ গুড ফর হেলথ। দেখেন টু প্লাস ভার্বের বেস অন টু ওয়ার্ক, এটা কি বলেন তো? ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। টু প্লাস ভার্বের বেস অন টু ওয়ার্ক, এটা হচ্ছে কি? ইনফিনিটিভ। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। বাক্যের সাবজেক্ট হিসেবে যখন ইনফিনিটিভ থাকবে তখন ভার্বটা সিঙ্গুলার হবে, ইজ ব্যবহৃত হবে। বাক্যের সাবজেক্ট হিসেবে যখন ইনফিনিটিভ থাকবে তখন এটা কি হবে? তখন সেটা কি হবে? তখন ভার্বটা সিঙ্গুলার হবে। এখন একজন প্রশ্ন করছে ফ্রেজ কি করে বুঝবো? ইনফিনিটিভের পরে যদি নতুন কোনো নাউন বা প্রনাউন বা অ্যাডজেক্টিভ কোনো কিছু ওয়ার্ড থাকে, ইনফিনিটিভের পরে যদি নতুন নাউন বা প্রনাউন বা অ্যাডজেক্টিভ কোনো কিছু ওয়ার্ড থাকে, ইনফিনিটিভের অবজেক্ট হিসাবে যদি কোনো কিছু থাকে, তখন ওই দুইটা মিলে সবগুলো হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। যেমন দেখেন, যেমন আমি যদি লিখি যেমন টু সুইম অথবা টু প্লে ক্রিকেট, CRICKET, এই যে আমরা নতুন একটা নাউন নিয়ে আসলাম না, তখন এই সবটা মিলে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আমরা যদি বলি রিডিং, REA, এগুলা লেখার দরকার নাই। রিডিং মেক্স অথবা মেক আজ নলেজেবল, আমরা কিছু একটা লিখলাম। রিডিংটা কি বলেন তো? পার্টিসিপল, সরি জেরান্ড। ভার্বটা যদি সাবজেক্ট যদি জেরান্ড হয় তখন ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়, এই জন্য আমাদের মিক্স হবে, এটা হচ্ছে জেরান্ড। কিন্তু এইবার আমরা এটা না লিখে এটা লিখলাম রিডিং বুকস, রিডিং বুকস, রিডিং বুকস। এই যে এবার দেখেন রিডিং এর পরে কি দিয়ে প্রশ্ন করেন? কি
আমাদের ইনফিনিটিভের পরে যদি অতিরিক্ত কোনো ওয়ার্ড থাকে ওই ওয়ার্ড সহ এটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। যদি জেরান্ডের পরে নতুন কোনো ওয়ার্ড থাকে ওই ওয়ার্ড সহ এটাকে জেরান্ড ফ্রেজ। আমি কি বোঝাতে পারলাম? আর এটা বাকি ছিল ক্লজ। যদি সাবজেক্ট হিসাবে ক্লজ বসে তাহলে সেটাও কি হয়, ভার্ব প্লাস সিঙ্গুলার বসে। যেমন হোয়াট হি হ্যাজ ডান ইজ অথবা আর রং, WRONG রং, এটা হচ্ছে ভার্ব, তাই তো? এই টোটালটা হচ্ছে সাবজেক্ট। যখন কোনো ক্লজ, এটা কোন ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। যখন কোনো ক্লজ সাবজেক্ট হিসাবে থাকে তখন ওই সাবজেক্টের ওই সেন্টেন্সের ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, এই জন্য ইজ আসছে। হোয়াট হি হ্যাজ ডান ইজ রং, নট আর রং। বুঝাতে পারলাম? এই গেল ক্লজ। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের বাকি থাকলো কি? ভার্বাল নাউন। ভার্বাল নাউন হচ্ছে আমাদের এরকম। জেরান্ড এবং পার্টিসিপল অধ্যায়ে আমরা ভার্বাল নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত এটা লেখেন দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকেই ভার্বাল নাউন বলা হয়। আরেকটা স্ট্রাকচার আছে, এটা আমরা পরবর্তী আলোচনা করব। ভার্বাল নাউন বলা হয়, BERVAL, ভার্বাল নাউন। এই স্ট্রাকচারটা কি কি বলা হয়? ভার্বাল নাউন বলা হয়। তো সাবজেক্ট হিসেবে যখন এই স্ট্রাকচারটা থাকবে তখন ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন দ্য রিডিং অফ বুকস ইজ অথবা আর নট ইন্টারেস্টিং, INTERESTING, ইন্টারেস্টিং। খুব ভালো করে লক্ষ্য করেন। দ্য রিডিং অফ বুকস, আমাদের এই যে ভার্বের শেষে আইএনজি, এই যে পূর্বে দা, এই যে পরে অফ, এই টোটাল স্ট্রাকচারটাকে তখন এটাকে কি বলা হবে বলেন তো? ভার্বাল নাউন। আর যখন ভার্বাল নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসবে তখন ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। আমি আশা করে বোঝাতে পারলাম। ক্লজটা ওই যে মানে ক্লাস না দেখি যদি আবার বলতেন, ক্লজ তো এই যে বললাম তো আমি, ক্লাস শেষ হোক, আচ্ছা ফ্রেজ কম বুঝেন, জেরান্ড এবং পার্টিসিপল ক্লাস করেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ফ্রেজ হচ্ছে যেখানে সবকিছু থাকবে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে না। দেখেন জেরান্ড এবং পার্টিসিপল ক্লাস করে, জেরান্ড এবং পার্টিসিপলের ক্লাস করেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। খুব ভালো করে লক্ষ্য করেন। দেখেন টেলিং জেরান্ড না, এখন জেরান্ডটা বুঝেন না, মনে করেন ভার্বের শেষে আইনজি কিছু আছে, এই যে দেখেন জেরান্ড আছে, ধরেন ভার্বের মানে ভার্বের পূর্বে ভার্বের শেষে আইনযুক্ত কিছু থাকলে সেটা জেরান্ড। এখন জেরান্ডের পর একটা এই যে আরেকটা ওয়ার্ড আছে, এই দুইটা মিলে জেরান্ড ফ্রেজ। জেরান্ড ফ্রেজ থাকলে বা জেরান্ড থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার। এম এটা হয় না, শুধু আয়ের সাথে হয়, আর হয় না, তাহলে ওয়াজ হতে পারে অথবা ইজ হতে পারে। তাহলে গ্রেট সিন যেহেতু তাহলে ইজ আনসার আসবে। ইজ কি দেইনি আমি? ইজ নাই, হ্যাঁ ও ডি নাম্বার, ইজ আনসার। ঠিক তেমন 20 নাম্বার দেখেন এডুকেটিং অল পিপল, সকল মানুষকে শিক্ষিত করা, ইজ এ মামান্থ ওয়ার্ক। এটা খুবই কঠিন কাজ, সে সম্ভবই না, কোনোদিনও সম্ভব না। কিছু গরু ছাগল থাকবে, সকল মানুষকে শিক্ষিত করা সম্ভব না রে ভাই। এডুকেটিং অল দ্য পিপল, খুব ভালো করে লক্ষ্য করেন। ভার্বের সাবজেক্ট হিসেবে কি আছে? ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড আছে, এটা জেরান্ড। এটা জেরান্ড পার্টিসিপল, সরি জেরান্ড ফ্রেজ। তো সব কিছু মিলে জেরান্ড ফ্রেজ। ভার্বটা কি আসবে? সিঙ্গুলার আসবে, এই যে ইজ। বুঝাইতে পারলাম? এখন অল দ্য পিপল যদি আপনি নেন তখন কিন্তু ভার্ব প্লুরাল হয়, কিন্তু না, আমাদের সাবজেক্ট হিসেবে কি আছে? এই জেরান্ড আছে। একই কথা রিডিং নোবেল, দেখেন রিডিং নোবেলস, রিডিং সাবজেক্ট জেরান্ড, নোবেলস, এই দুইটা মিলে জেরান্ড ফ্রেজ। ইজ না আর হবে ইজ হবে, বাকিটা দেখবেন একই কথা। টু ইরো, টু ইরো, টু ইরো, ইরো বানানটা ভুল আছে, ই ডবল আর হবে। ড্যাশ হিউম্যান, এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে কি আসবে? ভার্বের বেস ফর্ম হয়, তাহলে ইজ হয়। আমাদের আনসার কোনটা বলেন তো? ইজ। আচ্ছা, এই যে একজন বলছিলেন ক্লজ নিয়ে একটু বলেন, তো ক্লজ নিয়ে এখানে তো আছে, তো এই দেখেন 24 নম্বর প্রশ্ন, হোয়াট ইউ সে, তুমি যেটা বলেছো ড্যাশ ট্রু, এটার আনসার করে তাইলে হবে। আনসার দেখা যাতে না দেখা যায়, আনসার দেখা যাতে না দেখা যায়, আনসার যাতে না দেখা যায়, এটাও তো প্রশ্ন বোঝা যায় না।
একটা অপশন মনে রাখবেন, এখানে মনে করেন আর আছে, তাইলে হবে। 24 নম্বর কোশ্চেনটা করেন, মনে রাখবেন আর একটা আর আছে, আর হচ্ছে ডি নাম্বারে। হোয়াট ইউ সে, তুমি যা বলো তা ড্যাশ। 24 নাম্বার, তুমি যা বলো তা ড্যাশ। চব্বিশ ইজ, এই যে হোয়াট ইউ সে, হোয়াট ইউ সে কি বলেন তো, ইজ হ অর্থে, ডাজও সিঙ্গুলার কিন্তু অর্থের কারণে আসে নাই, ডু প্লুরাল, আর হচ্ছে কি বলেন তো প্লুরাল। সঠিক আনসার সি নাম্বার। রুল 2 ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে 2C। জেরান্ড এবং পার্টিসিপল, জেরান্ড, ফ্রেজ, ক্লজ, এইটা যখন এই চ্যাপ্টার দুইটা যখন পড়াবো তখন এই নিয়মটা আরো ক্লিয়ার হবে। 2C, দ্রুত লিখবো 2C। হ্যাঁ, ক্লজ এবং ফ্রেজের উপর ক্লাস নিলে আরো আপনাদের সুবিধা হবে এবং আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। রিয়েল সাবজেক্টের কনজাংশন থাকলে কিভাবে করব? রিয়েল সাবজেক্টের কনজাংশন থাকলে কিভাবে করবো না, আমি আপনার কথা বুঝিনি রুবেল আহমেদ। রিয়েল সাবজেক্ট আর কনজাংশন থাকলে কিভাবে করব? কনজাংশন থাকলে তো আরেকটা ক্লজ হয়ে যাচ্ছে। কনজাংশন থাকলে তো ক্লজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লজের ক্লাস হলে বুঝিয়েন। আপাতত ক্লজের ক্লাস হয়নি তো, ক্লজের ক্লাসটা হলে বুঝিয়েন। আচ্ছা, একজন বলছেন এই নিয়মের ব্যতিক্রম পরে, আগে সাধারণ নিয়ম পড়ে দেন, ব্যতিক্রম থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। ব্যতিক্রম শুধু জানার জন্য, ব্যতিক্রম থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। কেমন? যতটুকু ব্যতিক্রম আলোচনা আছে এতটুকু করা আছে। জেরান্ড কখনো কখনো ভার্বটা প্লুরাল ভার্ব গ্রহণ করতে পারে, আমরা ব্যতিক্রম লাস্টের ক্লাসে। আগে আমরা শেষ করি একবার। পানি, খুব ভালোভাবে মনে রাখবেন, যে নিয়মগুলো গুরুত্বপূর্ণ এই যে নিয়মগুলো দেখানো হচ্ছে এখানে। খাতায় লিখেন রুল 3। পানিতে পিতে লিখবেন প্রেপোজিশন। এতে অনেকগুলা, as well as along with, accompanied by oblique with, অথবা with প্লাস ডট ডট। অথবা উইথ প্লাস কি বলেন তো ডট ডট, এনেতে অ্যান্ড নট, আবার নট, বাট নট, আইতে ইনক্লুডিং, এটা একটু লিখেন। অর্থাৎ কি কি বললাম বলেন তো, পি দ্বারা যদি আমাদের একাধিক নাউন যদি প্রেপোজিশন দ্বারা লেখা শেষ হলে আমি আবার একটু বলছি, তারপর একটু মনোযোগ দিয়ে শুনেন। এই একটা নিয়ম যদি আলাদা করে পড়াইতে যাইতাম তাহলে মোটামুটি অবস্থা কাহিল হয়ে যেত। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য আপনাদের মোটামুটি 70টার মতো নিয়ম পড়তে হতো। তাহলে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য নিয়ম পড়াবো খুব সম্ভবত 14টা বা 15টা।
কারণ এত জিনিস মাথায় রাখতে পারবেন না। এটা একটু বুঝেন, একটু প্রথমে বুঝেন। যদি প্রেপোজিশন যারা দুইটা নাউন অথবা প্রোনাউন একাধিক নাউন যখন যুক্ত হয় তখন প্রেপোজিশনের পূর্বেরটা সাবজেক্ট হয়, যেটা আমরা রিয়েল সাবজেক্ট হিসাবে আমরা পড়ে আসছি। মনোযোগ দিয়ে শুনেন। এতে আমরা কি বুঝিয়েছি? এতে এজ ওয়েল এজ। এতে কি বুঝিয়েছি? এতে এজ ওয়েল এজ। এজ ওয়েল এজ দ্বারা যদি দুইটা নাউন যুক্ত থাকে অথবা দুইটা প্রোনাউন যুক্ত থাকে অথবা একাধিক নাউন বা প্রোনাউন যুক্ত থাকে তখন এজ ওয়েল এজ এর পূর্বের সাবজেক্টটা মূল সাবজেক্ট হয়। এজ ওয়েল এজ এর পূর্বের সাবজেক্টটা মূল সাবজেক্ট হয়। ঠিক তেমনি অ্যালং উইথ এর পূর্বের সাবজেক্টটা মূল সাবজেক্ট হয়। ঠিক তেমনি অ্যাকম্পানিড বাই অথবা উইথ এর পূর্বের সাবজেক্টটা মূল সাবজেক্ট হয়। ঠিক তেমনি উইথ এর পূর্বের সাবজেক্টটা মূল সাবজেক্ট হয়। আবার এন্ড নট এর পূর্বের সাবজেক্টটাই মূল সাবজেক্ট হয়, পূর্বের নাউন বা প্রনাউনটাই মূল সাবজেক্ট হয়। নট দ্বারা যদি দুইটা নাউন যুক্ত থাকে, এবার আই নট ইউ, আই নট ইউ এম অথবা আর স্টুডেন্ট। দেখেন আই নট ইউ বলছে আমি তুমি না, বোঝাতে পারলাম? আমি তুমি না, তার মানে থাকলো কে? আমি থাকলাম। এই জন্য পূর্বের সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহৃত হয়। আচ্ছা, এন্ড নট, আই এন্ড নট অথবা দুইটা নাউন অথবা প্রোনাউন যদি এন্ড নট দ্বারা যুক্ত থাকে তখন পূর্বের নাউন বা প্রোনাউনটাই রিয়েল সাবজেক্ট হয়। এরপর হচ্ছে বাট নট। তার মানে আমরা প্রথমে পানি দ্বারা কি কি বুঝলাম বলেন তো? প্রেপোজিশন বুঝলাম, এজ ওয়েল এজ বুঝলাম, অ্যালং উইথ বুঝলাম, অ্যাকম্পানিড বাই অথবা উইথ বসলাম, উইথ বুঝলাম, এন্ড নট, নট অথবা বাট নট। এরপর হচ্ছে ইনক্লুডিং। যদি এই যে অ্যাডভার্বিয়াল বা কনজাংশন বা কানেক্টরস যেগুলো আছে এইগুলা দ্বারা যদি দুইটা নাউন যুক্ত থাকে অথবা একাধিক নাউন যুক্ত থাকে অথবা একাধিক প্রনাউন যুক্ত থাকে তখন এদের পূর্বের যে সাবজেক্টটা ব্যবহৃত হয়, এদের পূর্বের যে নাউন বা প্রনাউনটা ব্যবহৃত হয় ওইটাই মূল সাবজেক্ট হয়, ওইটাই রিয়েল সাবজেক্ট হয়। অথবা এদের পূর্বের নাউন বা প্রনাউন অনুসারে ওই সেন্টেন্সের ভার্ব বসে। এদের পূর্বের নাউন বা প্রনাউন অনুসারে এই সেন্টেন্সের ভার্ব বসে। লেখা শেষ হলে ডান লিখেন, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন খুব ভালো। এদের পূর্বের নাউন বা প্রনাউন অনুসারে ভার্ব নির্ধারিত হয়। এদের পূর্বের নাউন বা প্রনাউন অনুসারে ভার্ব নির্ধারিত হয়। আরে ভাই, রুবেল আহমেদ বাট ছিল এরকম এই ছিল না। আপনি তো না এত কম বুঝলে তো সমস্যা। এদিকে আসেন, বাট বাট কোথায় ছিল? বাট কোথায় ছিল? দাঁড়ান আমি বের করছি বাট কোথায় ছিল। কথা যদি না বোঝেন তাহলে তো কেমনে হয়? আমি কোশ্চেনটা বের করছি, দাঁড়ান। দ্য স্টেজ মনে হয়, তাই তো? হ্যাঁ, এদিক তাকান, এদিকে আসেন। এই যে বাট ছিল, এখন এই বাট দ্বারা কি আমি দুইটা নাউন যুক্ত করছি? এখানে বাট দ্বারা তো দুইটা সেন্টেন্স যুক্ত করা হয়েছে। এই কমন কথাটা যদি না বুঝেন তাহলে কেমনে বলেন? আমি কি বলছি আর ওইখানে কি শুধু বাটের কথা বলছি নাকি বাট নট নট বলছি? যেমন এরকম, যেমন আই বাট নট ইউ, নট ইউ, আই বাট নট ইউ। তা আমরা এখানে বাট নটের কথা বলছি, এখানে তো শুধু বাটের কথা বলিনি। আমরা বলছি বাট নট দ্বারা যখন দুইটা নাউন বা প্রনাউন যুক্ত থাকবে তখন এর পূর্বেরটা সাবজেক্ট হবে। তো এইখানে প্রথম কথা হচ্ছে বাট নট নেই। দুই নাম্বার কথা হচ্ছে এখানে বাট দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত করা আছে। অবান্তর প্রশ্নগুলো তো হবে না, অবান্তর প্রশ্নগুলো তো হবে না। আপনার আগে বুঝতে হবে যে আমি কি বলছি, মনোযোগ আরো বাড়াইতে হবে। আপনি কোনো কিছু বুঝতে না পারলে শতভাগ আমি বুঝাবো, কিন্তু আপনি মানে আমি যেটা বলবো সেটা তো বুঝতে হবে। ওইখানে তো বাট ছিল, বাট নট, এখানে তো বাট নট নাই। এই জায়গায় কি বাট নট আছে বলেন? এই জায়গায় কি বাট নট আছে? এখানে তো বাট নট নাই, এখানে বাট আছে। এটা প্রথম কথা। দুই নাম্বার, এইখানে বাট দ্বারা কি আমি দুইটা নাউন বা প্রনাউনকে যুক্ত করছি? না। কারো যুক্ত করছি? দুইটা সেন্টেন্সকে যুক্ত করছি ভাই। এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। এখন দুইটা সেন্টেন্স কেমনে হয়েছে? এখন আবার যদি প্রশ্ন করেন দুইটা সেন্টেন্স কেমনে হয়েছে? এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এখানে একটা ভার্ব ছিল, এই জন্য দুইটা সাবজেক্টকে যুক্ত করছে এখানে বাট দ্বারা। রুবেল আহমদ ক্লিয়ার করেন যে বুঝতে পারছেন কিনা? রুবেল
রুবেল আহমদ বলেন যে বুঝতে পারছেন কিনা, নতুন কিনা জানি না, কিন্তু আপনি আগের ক্লাস করেননি, তাহলে তো আপনি বুঝতেন। আগের যে ক্লাস ছিল সেগুলো করেননি, আগের বেসিক ক্লাস করেননি হয়তোবা, নতুন ক্লাসে। রুবেল আহমেদ এবার কি ক্লিয়ার বলেন? রুবেল আহমেদ না রুবেল মাহমুদ, এবার বলেন তো ক্লিয়ার কিনা? 15 নাম্বারটা স্যার, হ্যাঁ এটা দেখলাম। রুবেল ক্লিয়ার ভাই? ওকে 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 ওকে, ঠিক আছে ওকে। এবার চলেন আমরা ব্যাখ্যা করি। একটা জিনিস কখন বুঝছেন অথবা কখন বুঝছেন না, এটা আপনি তখন বলবেন যখন আমি এই নিয়মটা সম্পূর্ণ শেষ করে আমি আপনাদের জিজ্ঞাসা করবো যে আপনি বুঝতে পারলেন কিনা। তখন মাঝখানে না, মাঝখানে ই করলে আপনার বুঝতে সমস্যা হয়, আমার সমস্যা হয় না। দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন কি আছে, লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস, খুব ভালো করে লক্ষ্য করেন। লিমা হার ফ্রেন্ডস, আমাদের দুইটা নাম যুক্ত আছে, তাই তো? এখন মাঝখানে কি যুক্ত আছে? অ্যালং উইথ। অ্যালং উইথ দ্বারা দুইটা নাম যুক্ত আছে, অ্যালং উইথ দ্বারা দুইটা নাম যুক্ত আছে। আমরা বলছি এই যে পানিতে যা যা বলছিলাম, পানিতে যা যা আছে, এই পানির মধ্যে যা যা আছে, এরা যদি দুইটা নাউনকে যুক্ত করে তখন আগেরটা অনুসারে ভার্ব হয়, এদের পূর্বের অনুসারে ভার্ব হয়, এদের পূর্বের সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। তো আমাদের পূর্বের সাবজেক্ট কি? লিমা। লিমা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। লিমা যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি আসবে? লিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটা কি হয়? এস বাই এস যুক্ত হয়। এজন্য আমাদের আনসার আসবে গোস। এখন এভরিডে থাকার কারণে আমাদের গোস হলো, এটা টেন্সে পড়াবো আমরা। আর এইখানে ইজ গোয়িং হলো না কেন? কারণ এখানে এভরিডে দেখার কারণে। আমরা যখন রাইট ফর্মস অফ ভার্ব পড়াবো অথবা টেন্স পড়াবো, টেন্স আইডেন্টিফিকেশন পড়াবো, তখন আমরা এটা শেখাবো এখানে যে এভরিডে থাকলে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এই জন্য ইজ গোয়িং হয়নি। বুঝাতে পারলাম? চলেন পরবর্তী কোশ্চেন। ওকে, দেখেন দা শিপ, লেখেন কত নাম্বার? 26 নাম্বার। দা শিপ উইথ অল হিজ ক্রু, এই যে দেখেন প্রিপোজিশন উইথ। এখন মূল সাবজেক্টকে অল ইটস ক্রু নাকি দা শিপ? দা শিপ। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। আচ্ছা, তো এইবার সিঙ্গুলার আছে দুই জায়গায়, ডি নাম্বার এবং কি বলেন তো এ নাম্বার, সরি বি নাম্বার। আর সি নাম্বারে কি আছে? হ্যাভ আছে। এখন লস্ট, দেখেন লস্ট কে হারাইছে বলেন তো? দ্য শিপ উইথ অল ইটস ক্রু ড্যাশ লস্ট আফটার দ্য টেরিবল স্টর্ম, ঝড়ের পরে জাহাজ তার সবকিছু হারাই ফেলছে। এখন হারানোর কাজটা কে করছে? দা শিপ হারাইছে, সাবজেক্ট হয়। এখন ওয়াজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় কখন হয়? যখন প্যাসিভ ভয়েস হয়। তো অ্যাক্টিভ ভয়েসের কারণে আমাদের কি আসবে বলেন তো? এখানে হ্যাজ আসবে। আর আমরা জানি হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এই কারণে আমাদের বি নাম্বার আনসার। আমি বুঝাতে পারলাম? চলেন আমরা আরো কোশ্চেন করি। কোশ্চেন করতে তো সমস্যা নেই, আমরা যতক্ষণ বুঝবো না ততক্ষণ আমরা কোশ্চেন করব। যতক্ষণ বুঝবো না, এই যে এন্ড নটের ব্যবহার দেখেন, যতক্ষণ বুঝবো না ততক্ষণ কোশ্চেন করব। রহিম এন্ড নট ইউ ওন দ্য প্রাইস, খুব ভালো করে আমাদের এই যে এন্ড নট আছে, এন্ড নট আছে, এইখানে নট থাকতে পারতো অথবা বাট নট থাকতে পারতো। থাকলে আমাদের মূল সাবজেক্ট কি ইউ হবে? না, এদের পূর্বেরটা সাবজেক্ট হয়। তাহলে সাবজেক্ট কোনটা? রহিম। রহিমটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। ইজ হবে, হইতে পারে। হ্যাজ হবে, হইতে পারে। ওয়াজ হবে, হইতে পারে। এখন আপনি দেখেন হ্যাজ ওন দ্য প্রাইস, ইজ ওন দ্য প্রাইস। দেখেন ওন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না, ওয়াজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। সঠিক আনসার কোন মতে হ্যাজ, প্যাসিভ ভয়েসের কারণে। ইজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে কখন? প্যাসিভ ভয়েস। আমাদের এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস পড়ানোর পরে আরো বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। বুঝাতে পারলাম? চলেন আরো কোশ্চেন করি। এটা নিজেরা করেন তো, এটা নিজেরা করেন। এভরিথিং, এই যে দেখেন ইনক্লুডিং, এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস বট ড্যাশ হ্যাভ
আর ওয়াজ ওয়ার, দ্রুত করেন, দ্রুত করেন। 31 নাম্বার, এটা বড় করলে আপনাদের আনসার বোঝা যায়, আনসার ই হয়ে যায়। এবার করেন, এবার 4টাই বোঝা যায়। 31-এর আনসার করেন তো। 31 বি সি ডি, হ্যাঁ দেখা যাক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এভরিথিং। এভরিথিং, এভরি যুক্ত কোনো কিছু থাকলে সেটা কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়। তো ওয়ার আসবে, ওয়ার আসবে না। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, আর আসবে, আর আসবে না। এবারে হ্যাভ এবং হ্যাজ কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাভ প্লুরাল, আসবে না। তো বাকি থাকে কোনটা বলেন তো? বাকি থাকে বলেন তো কোনটা? এই যে ওয়াজ, বোঝাতে পারলাম? ওকে, করিম এজ ওয়েল এজ করিম সাবজেক্ট, রাম রাম এজ ওয়েল এজ রহিম রাম সাবজেক্ট, মাই প্যারেন্টস এজ ওয়েল এজ আই ড্যাশ দেয়ার, মাই প্যারেন্টস এজ ওয়েল এজ আই, তার মানে মূল সাবজেক্ট কোনটা হবে? মাই প্যারেন্টস, প্লুরাল হবে। আচ্ছা, দা ফাদার উইথ হি 7 ডটার্স লেফট দ্য প্লেস, দা ফাদার মূল সাবজেক্ট হবে। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হি স্টুডেন্টস, দ্য প্রিন্সিপালটা মূল সাবজেক্ট হবে সিঙ্গুলার। নিপা এজ ওয়েল এজ হার ব্রাদার্স, নিপাটা সাবজেক্ট হবে, মূল সাবজেক্ট হবে। ওকে, লাস্ট একটা কোশ্চেন করব। এই কোশ্চেনটা করেন, লাস্টেরটা 43 নাম্বার কোশ্চেনটা করেন। 43 নাম্বার কোশ্চেন, 43 নাম্বার কোশ্চেনটা করেন। আইডেন্টিফাই দা, দেখেন হি টুগেদার উইথ আছে না ওইখানে, অ্যালং উইথ অ্যাজ ওয়েল এজ টুগেদার উইথ, ওইখানে যদি আমি না লিখে থাকি তাহলে লিখে রাখবেন অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই অবলিক উইথ টুগেদার উইথ। দেখেন টুগেদার উইথ, টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ড আসবে না, হি আসবে। আচ্ছা, এখন হ্যাজ কাম ইয়েট, এর আনসার হতে পারে না? পারে। যে হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ড, এখন আমাদের মূল সাবজেক্ট কোনটা ভাই বলেন তো? হিজ ফ্রেন্ড নাকি হি? হি, তাহলে হ্যাভ হবে, এই যে হ্যাভ হবে না, কেটে দেন। হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস, হ্যাভ, হ্যাভ হবে না? হবে না। হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস হ্যাজ অলরেডি কাম। এবার বলেন হ্যাজ কাম ইয়েট আর হ্যাজ অলরেডি কাম। মনে রাখতে হবে ইয়েট বসবে নেগেটিভ সেন্টেন্সে, এটা রাইট ফর্মস অফ ভার্বে আমরা পড়াবো। ইয়েট বসে সেন্টেন্সের শেষে এবং নেগেটিভ সেন্টেন্সে, আর অলরেডি বসে সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে। অলরেডি বসে সাবজেক্ট, সরি, মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে। অলরেডি 3টা জায়গায় বসে, এটা আমরা রাইট ফর্মস অফ ভার্বে পড়াবো। প্রশ্নকর্তা যখন প্রশ্ন করছে তখন একাধিক কনসেপ্ট থেকে প্রশ্ন করছে, বোঝাতে পারলাম? এই জন্য এই প্রশ্নটা এখানেও রাখা আছে। সঠিক আনসার আমাদের ডি হওয়ার কথা। চলেন কোনটা আনসার দেওয়া দেখি। সঠিক আনসার এই যে দেখেন ডি দেওয়া। এবার বলেন বুঝতে পারছেন কিনা? এখান থেকে 2টা জিনিস শিখবেন, ইয়েট সাধারণত নেগেটিভ সেন্টেন্সে বসে আর অলরেডি সাধারণত পজিটিভ সেন্টেন্সে বসে, এটা শিখেন। রুল 3 ক্লিয়ার, 3C লেখেন। ডি রুবেল মাহমুদ, ওকে, এই তো বুঝে গেছেন। থ্রি সি, ওকে। বোন, রুল 4, বোন, বোনেতে আপনি বোন সমান সমান লিখবেন বাট অলসো। এন সমান সমান লিখবেন অর।
আর এন ও সমান সমান অর, এন সমান সমান লাগবে নর। এটা লিখেন। যেখানে বাট অলসো থাকবে সেখানে নট অনলি থাকবে, যেখানে অর থাকবে সেখানে আইদার থাকবে, যেখানে নর থাকবে সেখানে নাইদার থাকবে। যেখানে বাট অলসো থাকবে সেখানে নট অনলি থাকবে, যেখানে অর থাকবে সেখানে আইদার থাকবে, যেখানে নর থাকবে সেখানে নাইদার থাকবে। তার মানে বাট অলসোর সাথে নট অনলির সম্পর্ক, অরের সাথে আইদারের সম্পর্ক, নরের সাথে নাইদারের সম্পর্ক। বাট অলসো এর সাথে নট অনলির সম্পর্ক, অরের সাথে আইদারের সম্পর্ক, নরের সাথে নাইদারের সম্পর্ক। যদি এই বাট অলসো ওর নর দ্বারা একাধিক নাউন যুক্ত থাকে, আমি একাধিক ক্লজ কিন্তু বলিনি, একাধিক নাউন অথবা প্রনাউন যখন যুক্ত থাকে তখন বাট অলসো অর এবং নর এদের পরের সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। আগেরটা ঠিক বিপরীত। তিনের সম্পূর্ণ বিপরীত হচ্ছে 4 নাম্বার নিয়ম। তিনের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কি বলতো 4 নাম্বার নিয়ম। তার মানে বোন থাকলে পরের সাবজেক্ট অনুসারে, বোন থাকলে পরের সাবজেক্ট অনুসারে, আর পানি থাকলে আগের সাবজেক্ট অনুসারে। এইভাবে মনে রাখতে পারেন। বোন থাকলে পরের সাবজেক্ট অনুসারে, বোন থাকলে পরের সাবজেক্ট অনুসারে, বোন থাকলে পরের সাবজেক্ট অনুসারে। ওকে, বাট অলসো অর এবং নরের পরের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। আমি আশা করি বোঝাতে পারলাম। চলেন আমরা দু একটা এক্সাম্পল করি। কি আছে? নাইদার, NEIT, নাইদার শারমিন নর হার ফ্রেন্ডস, নর হার ফ্রেন্ড। এখন এটা মিস্টেক আছে কিনা আল্লাহ ভালো জানে। যদি হার ফ্রেন্ড হয় তাহলে আমাদের কি আসার কথা বলেন তো? প্রেজেন্ট লাস্ট উইক। খুব ভালো করে নিজেরা করেন তো। প্রশ্নে একটা চমক আছে, আনসার দেখা যায় না। 44 নম্বর প্রশ্নটা করেন নিজেরা। প্রশ্নে একটা চমক আছে। 44 নম্বর কোশ্চেনটা করেন। পরের সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, দ্রুত। হ্যাঁ, বোন প্লাস পরের সাবজেক্ট, পানি প্লাস আগের সাবজেক্ট, এক্স্যাক্টলি। 44 নম্বর কোশ্চেনটা করেন। বি, চলেন দেখার চেষ্টা করি। প্রথম কথা দেখেন, এই যে লাস্ট উইক আছে, কি আছে বলেন তো? লাস্ট উইক। লাস্ট উইক মানে কি? আগের না অতীত না, প্রেজেন্ট টেন্স হবেই না। তার মানে প্রথম এই যে ইজ কাটা, হ্যাভ কাটা, কারণ হ্যাভ ও প্রেজেন্ট টেন্স, ইজ ও প্রেজেন্ট টেন্স। ওয়ার হতে পারে, ওয়াজ হতে পারে। যদি এখানে হার ফ্রেন্ডস থাকে তাহলে ওয়ার, যেহেতু এখানে হার ফ্রেন্ড আছে তাহলে ওয়াজ। এখন প্রশ্নের উত্তর দেখা যাক। হ্যাঁ, বি নাম্বারে, কারণ যদি অনেক সময় প্রশ্ন কোশ্চেন মিস্টেক থাকে। আমরা আরেকটা কোশ্চেন করব। দ্য স্টার্স ভিজিবল লাস্ট নাইট। খুব ভালো করে লক্ষ্য করেন, এই প্রশ্ন আমরা দেখার চেষ্টা করব। নাইদার দ্য মুন, চাঁদ, নর দ্য স্টার্স। নাইদার নর মানে দুইটার একটাও না। নাইদার নর মানে কি? দুইটার একটাও না। আইদার অর মানে দুইটার দুইটাই। নাইদার দ্য মুন নর দ্য স্টার্স ড্যাশ ভিজিবল লাস্ট নাইট। লাস্ট নাইট থাকার কারণে আমাদের কি বলেন তো? পাস্ট টেন্স। তা আমাদের দেখা ছিল না হ্যাড বিন, এই যে বিন তো পেসিভ ভয়েসে ব্যবহৃত হয়, তাহলে সুতরাং ডি নাম্বার হয় না। আর প্রেজেন্ট টেন্সে এটা হয় না। নাইদার দ্য মুন নর দ্য স্টার্স। দ্য স্টার্স কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। আমাদের পরের সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, এই জন্য ওয়াজ না হয় কি আসবে? ওয়ার হয়। এই জন্য ওয়াজ না হয় কি হয়? ওয়ার হয়। আমি আশা করি বোঝাতে পারলাম। ওকে, এটা করেন।
না, ওটা পাবেন না। হ্যাঁ, এটা করেন 43 নাম্বার, সরি 53 নাম্বার। নাইদার জেনি নর হার ব্রাদার্স, করেন তো দ্রুত। 53 দ্রুত আনসার করেন, 53 দ্রুত আনসার করেন, দ্রুত। ওয়াই আর এক্স্যাক্টলি 53 দ্রুত। নাম্বার লিখিয়েন, কোনটা যে লেখেন নাম্বার লিখিয়েন। ওকে, অনেক কি করে ফেলছেন। ওকে দেখেন, নাইদার জেনি নর, এই নরের আগেরটা হবে না হার ব্রাদার্স, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। যদি প্লুরাল হয়, যদি এইবার চিন্তা করেন, অনেক এটা কনফিউশন করে ফেলেন। থার্ড পার্সন হার ব্রাদার্স কি থার্ড পার্সন না? তাহলে থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার আছে না প্লুরাল নাম্বার আছে? সিঙ্গুলার নাম প্লুরাল নাম্বার আছে, প্লুরাল নাম্বার হচ্ছে এস বাই যুগ হয় না, হয় না, সঠিক অ্যান্সার করলে এটা। আশা করি বাকিগুলো পারবেন। দ্য ওয়ার্ক একই কথা, আইদার আই ওর মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস হবে। মাই ফ্রেন্ডস থাকলে হ্যাজ হবে না, হ্যাজ হবে না। ওর আই মাই ফ্রেন্ডস ইজ হবে, ইজ হবে না। মাই ফ্রেন্ডস ওয়াজ হবে, ওয়াজ হবে না। আইদার আই ওর মাই ফ্রেন্ডস হ্যাভ, এই দেখেন মাই ফ্রেন্ডস প্লুরাল, এই জন্য এখানে হ্যাভ হচ্ছে প্লুরাল, আর বাকি সবগুলো সিঙ্গুলার আছে। দ্যাট ইজ আমাদের আনসার কোনটা বলেন তো? ডি নাম্বার। দ্যাট ইজ আনসার কোনটা বলেন তো? ডি নাম্বার। 4C লেখেন, 4C, 4C, 4C। যদি বুঝে থাকেন লেখেন 4C, মানে 4 নাম্বার ক্লিয়ার। লেখেন 4 নাম্বার ক্লিয়ার, 4C। ওকে, নেক্সট। চলেন, কি আছে দেখেন, টি, টিতে লিখেন। টিতে হচ্ছে টাইম, এমএতে মানি, ডিতে ডিস্টেন্স, ডাব্লিউতে ওয়াইট। এরা সবসময় সিঙ্গুলার ভার্ব, এই ব্যতিক্রম আছে কিন্তু এরা প্লুরাল ভার্ব গ্রহণ করে। এরা প্লুরাল ভার্ব গ্রহণ করে, কখন করে এটা আমরা আলাদা করে পড়াবো। তার মানে টাইম যত বেশি হোক না কেন সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়। টাকার পরিমাণ, ডলারের পরিমাণ যত বেশি হোক না কেন ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। ডিস্টেন্স যত বেশি হোক না কেন ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। ওয়েট ওজন যত বেশি হোক না কেন ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। বুঝতে পারলাম? টিএমডিডাব্লিউ, 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 টিএমডিডাব্লিউ সিঙ্গুলার। লেখা শেষ হলে আমরা ডান লিখবো, তারপর আমরা এক্সাম্পল দিয়ে বোঝাবো, তারপরে বিগত বছরের প্রশ্ন সলভ করব। লেখা শেষ, লেখা শেষ। এত শর্টকাট দিয়ে পড়াচ্ছি, তারপরে যদি এরকম হয় আজকে থাক, তাহলে কেমনে? ডান। আজকে থাকে এই টাইপের কথা বলিয়েন না, হ্যাঁ আজকে থাকে এই টাইপের কথা বলিয়েন না। আপনার মজা লাগার কথা, আপনি যদি সত্যিকার মানে ফিল করে শিখতেন, তাহলে তো আপনার মজা লাগার কথা। আপনি থাক বলেন কেন? 1100 ছেলে মেয়ে প্লাস আছে, প্রায় 1200 ছেলে মেয়ে আছে আপনাদের বেঁচে, তো ম্যাক্সিমাম রেকর্ড করতেছে। আপনার যদি কষ্ট হয় ক্লাস করতে, তাহলে আপনি এখন চলে যান, বাকিরা হচ্ছে করুক, আপনি পরে করেন। দেখেন এটা বুঝাই আমরা, এটা এখন যা বুঝাবো এটা খাতায় লেখার দরকার নাই। খাতায় আমরা বিগত বছরের কোশ্চেন লিখবো। দেখেন, আমরা যদি বলি 1 মাইল, MILE মাইল, 1 কিন্তু মাইল হয়, তাহলে ভার্বটা কি হয়? ইজ সিঙ্গুলার হয়।
কিন্তু আমরা যদি বলি 10, তখন 10 মাইল বলি না, কিন্তু 10 মাইলস বলি। কেন বলি ভাই বলেন তো? কারণ সংখ্যাবাচক শব্দ একের পরে সবসময় সিঙ্গুলার হয়। সংখ্যাবাচক শব্দ এক ব্যতীত সকল ক্ষেত্রে কি হয় বলেন তো? নাউনটা প্লুরাল হয়। সংখ্যাবাচক শব্দের পরে একের পরে 2 থেকে শুরু করে যত সংখ্যাবাচকই শব্দ থাকুক না কেন, এরপরে নাউনটা প্লুরাল হয়। এই জন্য 10 মাইল না হয়ে 10 মাইলস হয়, তারপরেও ভার্বটা সিঙ্গুলারে হয়। আমরা বলছি কি, ডিস্টেন্স বা দূরত্বের পরিমাণ যত বেশি হোক না কেন, ডিস্টেন্স বা দূরত্বের পরিমাণ যত বেশি হোক না কেন, ভার্বটা কি আসবে? সিঙ্গুলার হবে। যেমন আমি যদি বলি $1, DOLLAR, $1, ভার্বটা কি? সিঙ্গুলার। এবার যদি বলি 10, তখন আর $10 থাকবে না, কি আসবে? $10 থাকবে, $10 হয়ে যাবে। তারপরেও ভার্বটা কি ভাই বলেন তো? সিঙ্গুলার। তারপরে ভার্বটা কি বলেন তো? সিঙ্গুলার। তা টাকার পরিমাণ এরকম, টাকার পরিমাণ, ওজনের পরিমাণ, দূরত্বের পরিমাণ, হ্যাঁ, সময়ের পরিমাণ। যেমন আমি যদি বলি এগুলো লিখার দরকার নাই, যেমন 1 আওয়ার, তাহলে ভার্বটা কি? সিঙ্গুলার। আমি যদি বলি 10 আওয়ার হবে না, তখন 10 কি হবে? আওয়ার্স হবে, তারপরও ভার্বটা কি? সিঙ্গুলার। এই জন্য আমরা টাইমকে টি দিয়ে মনে রাখবো, টাইম। ওয়াইটকে ডব্লিউ দিয়ে মনে রাখবো, ডিতে ডিস্টেন্স মনে রাখবো, আর আরেকটা কি ছিল বলেন তো? ডিতে ডিস্টেন্স মনে রাখবো, আরেকটা কি ছিল? এমতে টাকার পরিমাণ মনে রাখবে। দেখেন কত সহজে করা যায়। এটা আপনি মজায় মজায় পড়বেন, এটা আপনার মজায় মজায় পড়া উচিত। দেখেন $20 এ উইক, ড্যাশ নট গো ফার। $20 এ উইক, ড্যাশ নট গো ফার। এখন অপশন এ নাম্বার দেখেন $20 আছে, কিন্তু এই যে এখানে ডলার্স আছে, কিন্তু ভার্বটা কি আসবে বলেন তো? সিঙ্গুলার আসবে। কিন্তু এই যে এখানে বলা আছে গো আছে, বলা আছে কি আছে বলেন তো? গো আছে। মানে এখন নট যেহেতু নেগেটিভ করতে হয়, নেগেটিভ করার জন্য ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করতে হয়। কোনো সেন্টেন্সকে যখন নেগেটিভ করতে হয়, ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করতে হয়। তার মানে $20 কি আসবে? ডাজ নট আসবে, ডাজ নট, ডাজ নট। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? বি নাম্বারটা। আচ্ছা, এরপরে আপনি দেখেন 59 নাম্বার কোশ্চেন। 40 ইয়ার্স, 40 গজ, ড্যাশে লং ডিস্টেন্স, কি আসবে ভাই বলেন তো? আমাদের ওয়ার আসবে না, আর আসবে না, ইজ। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? ইজ। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? ইজ। আচ্ছা, এরপরে $50,000, কিন্তু $50,000 নয়, $50,000। ভার্ব কি আসবে? সিঙ্গুলার। আর আসবে না, সঠিক অ্যান্সার কোনটা? ইজ। হ্যাভ প্লুরাল, আসবে না। 9,000 টাকা, মনে রাখতে হবে, টাকা এর সাথে কখনো এস ব্যাচ যুক্ত করা যায় না। টাকা এর সাথে কখনো এস ব্যাচ যুক্ত হয় না, বুঝাতে পারলাম? টাকা এর সাথে এস ব্যাচ যুক্ত হয় না, কিন্তু রুপির সাথে রুপিস হয়, ডলারের সাথে ডলার্স হয়, পাউন্ডের সাথে পাউন্ডস হয়, রিঙ্গিতের সাথে রিঙ্গিতস হয়, কিন্তু টাকার সাথে এস যুক্ত হয় না, ব্যতিক্রম। আচ্ছা, এরপর $10,000, দেখেন সেম জিনিস। এবার আপনি নিজে একটা করেন, সঠিক অ্যান্সার কোনটা, তারপরে এটা শেষ করবো আমরা। 65 নাম্বার কোশ্চেনটা করেন, 65 নাম্বার কোশ্চেন। 65 নাম্বার কোশ্চেনটা করেন তো, 65 করেন। 65 নাম্বার কোশ্চেন করেন। 50 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স, 50 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স। ভীষণ ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছ, যাকে ব্যথা দিয়েছ। ওকে,
কি আছে আমাদের 50 মাইলস ড্যাশ ডিস্টেন্স, আর না, ইজ হতে পারে, হ্যাড দন্তান্ন এখান না, ওয়ার দন্তান্ন এখান না, এর থেকে সহজ করে পড়ানো যায়। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? ইজ। রুল 6, রুল 6 খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, একদম সহজ। শতকরা ভগ্নাংশ সবসময় পরে হিসাব করতে হয়, শতকরা অথবা ভগ্নাংশ পরে হিসাব করতে হয়। খুব মনোযোগ দিয়ে শোনেন। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি শতকরা অথবা ভগ্নাংশ থাকে, এরা কখনো সাবজেক্ট হতে পারে না, এরা কখনোই সাবজেক্ট হতে পারে না। শতকরা বা ভগ্নাংশ কখনোই সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট কারা হয়? শতকরা এবং ভগ্নাংশ ওই সেন্টেন্সের ভার্ব কি হবে তা নির্ধারণ করতে পারে না। তাহলে ওই সেন্টেন্সের ভার্ব কারা নির্ধারণ করে? শতকরা বা ভগ্নাংশের পরবর্তী যে নাউনটা থাকে ওই নাউন অনুসারে। শতকরা বা ভগ্নাংশের পরবর্তী নাউনটা যদি আনকাউন্টেবল অথবা সিঙ্গুলার থাকে তখন ভার্বটা সিঙ্গুলার হয়। শতকরা বা ভগ্নাংশর পরে যদি আমাদের কি থাকে, নাউনটা প্লুরাল থাকে তখন ভার্বটা প্লুরাল হয়। একদম ইজি নিয়ম। এই জন্য আমরা লিখছি সেন্টেন্সের শুরুতে যদি শতকরা অথবা ভগ্নাংশ দিকেন তখন এদের কোনো কাজ নেই। সেন্টেন্সে ভার্ব নির্ধারণের ক্ষেত্রে এদের কোনো কাজ নেই। তো কাদের কাজ? এদের পরবর্তী নাউন বা প্রনাউনটা। কাদের কাজ? এদের পরবর্তী নাউন বা প্রনাউনটা। এখন প্রশ্ন হচ্ছে এই যে 2/3 দেখেন এইভাবে কিভাবে লেখে, এবং কোথাও লিখবেন 2/3 লেখা, আবার কোথাও লিখবেন 1/3 লেখা, THIRD 1/3। শতকরা হইতে বা ভগ্নাংশ হইতে গেলে তো দুই লাগে, দুইটা জিনিস লাগে, লব এবং হর লাগে। যদি 1 থাকে তখন ভগ্নাংশের পরবর্তী অংশের সাথে এস বাই এস যুক্ত হবে না। এখানে যদি 1 ব্যতীত যে কোনো কিছু থাকে, যদি 2 থাকে তখন এখানে থার্ড না হয়ে থার্ডস হবে, THIRD থার্ডস হবে। যদি এখানে 5 থাকে এখানে থার্ডস হবে, যদি এখানে 6 থাকে তারপরে এখানে থার্ডস হবে। তো ভগ্নাংশের দুইটা অংশ, প্রথম অংশে যদি 1 থাকে পরবর্তী অংশে এস বাই যুক্ত হবে না। প্রথম অংশ যদি 1 ব্যতীত অন্য কোনো কিছু থাকে, 2, 3, 4, 5 থাকে, তো ভগ্নাংশের পরবর্তী অংশে এস বাই এস যুক্ত হবে, প্লুরাল করতে হবে। তার মানে আমরা কি লিখব? আমরা এটা লিখব যে সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্ট এর পজিশনে, POSITION পজিশন এ শতকরা বা ভগ্নাংশ থাকলে, শতকরা বা ভগ্নাংশ থাকলে এদের পরবর্তী নাউন বা প্রনাউন অনুসারে বাড়বো, পরবর্তী নাউন বা প্রনাউন অনুসারে ভার্ব ব্যবহৃত হয়। এদের সাবজেক্ট এর পজিশনে শতকরা বা ভগ্নাংশ থাকলে এদের পরবর্তী নাউন বা প্রনাউন অনুসারে ভার্ব ব্যবহৃত হয়। সাবজেক্টের পজিশনে শতকরা বা ভগ্নাংশ থাকলে এদের পরবর্তী NP মানে এদের পরবর্তী নাউন বা প্রনাউন অনুসারে ভার্ব নির্ধারিত হয়। আমি আশা করি বুঝাইতে পারলাম। দেখেন এটা আমরা একটু দেখার চেষ্টা করি, খুব ভালো করে লক্ষ্য করেন। 2/3 সঠিক ইংরেজি কি? 2 আছে না, তাহলে পরবর্তীর সাথে কি থার্ডস হবে, তাহলে এটা সঠিক অ্যান্সার। 2 আছে না, এখানে থার্ডস হবে, এটা সঠিক না। 2/3 না, এরকম না, মাঝখানে আমাদের একটা কিছু একটা থাকবে। 67 নাম্বার কোশ্চেন দেখেন, 67 নাম্বার কোশ্চেন দু একটা আমি কোশ্চেন করে দিচ্ছি। 3 দেখেন 3 আছে, এই কারণে এখানে 4th হয়েছে। এখানে যদি 1 থাকতো তাহলে এখানে 4th S হইতো না। বারবার বুঝেন, 3/4 অফ দ্য বুকস ড্যাশ সোল্ড, 4/3 বই বিক্রি হয়ে গেছে, 4/3 বই বিক্রি হয়ে গেছে। তাহলে আমাদের মূল সাবজেক্ট কি এটা? না, এটা না। আমাদের কোনটা বলেন তো? পরেরটা। দেখেন আপনি যদি চিন্তা করেন ওই নিয়মের বিপরীত কিন্তু, যে প্রেপোজিশনের পূর্ববর্তী নাউন বা প্রনাউনটা সাবজেক্ট হবে, বিষয়টা এরকম না। এটার নিয়ম ব্যত্যয় কখন ঘটবে? যখন শতকরা বা ভগ্নাংশ থাকবে। শতকরা বা ভগ্নাংশ থাকলে এদের পরবর্তী নাউন অনুসারে ভার্ব নির্ধারিত হয়। দেখেন কি আছে, দা বুকস আছে, প্লুরাল আছে না? প্লুরাল আছে, তাহলে হ্যাজ আসবে না, হ্যাভ আসতে পারে, হ্যাড আসবে না। তার মানে এবার দেখেন 3/2 বই বিক্রি, 4/3 বই বিক্রি হয়ে গেছে। বিক্রি কে হয়েছে? বই কি নিজে বিক্রি হয়েছে না কেউ করছে?
অ্যাক্টিভ ভয়েস না পেসিভ ভয়েস? পেসিভ ভয়েস। এই জন্য আমাদের হ্যাভ বিন সোল্ড আসবে, এই প্যাসিভের কারণে বিন শব্দটা আসবে। যাদের বেসিক পেসিভ ভয়েস নিয়ে সমস্যা তাদের এই কোশ্চেন বুঝতে সমস্যা হবে। পেসিভ ভয়েসের লেকচার হচ্ছে আমাদের 15 নাম্বারের পরে, বোঝাতে পারলাম? যদি না বুঝে থাকেন তাহলে পেসিভ ভয়েস পর্যন্ত যাইতে দেন। আচ্ছা, এর পরবর্তী দেখেন, পরবর্তী একটা কোশ্চেন দেখেন, এই প্রশ্নটা প্রচুর আসছে। 3 এই যেখানে 4th আসছে, অফ দ্য ওয়ার্ক। দেখেন ওয়ার্ক শব্দটা আমরা নাউনের অধ্যায়ে পড়ছি কি, আনকাউন্টেবল না কাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন। তা আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। কোন ভার্ব? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এখন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করলে ভার্ব কি আসবে? সিঙ্গুলার আসবে। তাহলে ওয়ার করা যায় না, হ্যাভ বিন করা যায় না, ওয়াজ করা যায়, সিঙ্গুলার ভার্ব হতে পারে, এটা করা যেতে পারে, কিন্তু আমাদের দেখে আর অপশন থাকবে আমাদের হ্যাজ বিন। হ্যাজ বিন। এখন 3 ভাগের 2 ভাগ কাজ শেষ হয়েছে। মানে কাজ কে শেষ করছে? কেউ না কেউ করছে। কাজ তো নিজে নিজে শেষ হয় না, কেউ না কেউ শেষ করে। এই জন্য প্যাসিভ ভয়েস, দ্যাট ইজ আমাদের কি আসবে? হ্যাজ বিন আসবে, নট হ্যাড। আচ্ছা, এই যে 70 নাম্বার প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা খুঁজছিলাম আমি। দেখেন 1 আছে এখানে, এই কারণে থার্ড হয় নাই। এখানে যদি 1-এর পরিবর্তে 2 থাকতো তাহলে এখানে থার্ড, THIRDS, থার্ডস হয়ে যেত। আমি আশা করি বোঝাতে পারলাম। এইবার প্রশ্ন হচ্ছে 1/3 অফ দ্য স্টুডেন্টস আছে, স্টুডেন্টসকে সিঙ্গুলার না প্লুরাল? এসবে যুক্ত আছে প্লুরাল। তাহলে ভার্বটাও কি আসবে? প্লুরাল। ইজ করা যাবে না, করা যাবে না। রিমেন্স করা যাবে, করা যাবে না। কি করা যাবে? আনসার বি নাম্বার। 6 ক্লিয়ার কিনা বলেন তো? 6 ক্লিয়ার, 6 ক্লিয়ার কিনা বলেন? 6 ক্লিয়ার কিনা? 6 ক্লিয়ার কিনা? এটা 6 না 7? এটা মাঝখানে কি একটা বাদ গেল? একটা নিয়ম কি আমি বাদ দিয়েছি ভাই, বলেন তো? না তো। ও 6 এর পরে 8 লেখা হয়েছে। হ্যাঁ, 6 পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন দ্রুত? 6C, 6C ক্লিয়ার? এই অন্তরা দেখে আজকে অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো। এমনি তো তুমি অনেক চালাক, ক্লাসের শুরুতে থাকো আর শেষে থাকো। তুমি মাঝখানে ছিলা? আচ্ছা, এটা পরে করবো আমরা, এটা একটু পরে করব, এটা করব। এটা প্রশ্ন, আল্লাহ, 11 নাম্বারটা করব। 11 নাম্বার 103 নাম্বার কোশ্চেনটা বাদ যাবে, এটা ওখানে অন্য জায়গা থেকে চলে আসছে। দা ইয়ং এটা এজলের প্রশ্ন এখানে চলে আসছে। আল্লাহ, 104 নাম্বার প্রশ্নটা এই জায়গায় চলে আসছে। 105 নাম্বার থেকে করব। 105 নাম্বার প্রশ্ন করব। কি লেখা আছে দেখেন, যদি সাবজেক্টের পজিশনে দা প্লাস কি থাকে? অ্যাজেডিভ থাকে। যদি সাবজেক্টের পজিশনে দা প্লাস অ্যাজেডিভ থাকে তখন ভার্বটা প্লুরাল হয়। কেন হয়? কারণ সাবজেক্টের অ্যাজেডিভের পূর্বে যখন আর্টিকেল দা বসে তখন এই দুইটা মিলে প্লুরাল কমন নাউন হয়, PLURAL, প্লুরাল কমন নাউন হয়, COMMON, কমন নাউন হয়। এটা লিখে রাখবেন, রুল 11। রুল 11, দা প্লাস অ্যাজেডিভ। অ্যাজেডিভের পূর্বে যখন আর্টিকেল দা বসে, অ্যাজেডিভের পূর্বে যখন আর্টিকেল দা বসে, অ্যাজেডিভের পূর্বে যখন আর্টিকেল দা বসে, ওকে, অ্যাজেডিভের পূর্বে যখন আর্টিকেল দা বসে তখন সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। দ্যাট ইজ হয় আমাদের কি বসে? ভার্বটা প্লুরাল হয়। এই যে খুব ভালো বলে একটা কোশ্চেন বোঝেন তাহলে হবে। দা পুরটা কি, সরি পুর কি বলেন তো? আমাদের অ্যাজেডিভ। তো অ্যাজেডিভের পূর্বে আর্টিকেল কে বসছে ভাই? বলে আর্টিকেল দা বসছে। অ্যাজেডিভের পূর্বে আর্টিকেল দা বসলে দুইটা মিলিয়ে কি হয়ে? প্লুরাল কমন নাউন হয়ে যায়। প্লুরাল যদি কমন নাউন হয়ে যায়, তখন সাবজেক্টটা কি প্লুরাল হয়ে যায়? তো প্লুরাল হলে ভার্বটা কি হয়? প্লুরাল হয়। এই জন্য সাফার আসবে। বুঝাতে পারলাম? আবার দেখেন 107 নাম্বার প্রশ্ন, কসাস কি বলতো? আমাদের অ্যাজেডিভ। অ্যাজেডিভের পূর্বে আর্টিকেল দা বসার কারণে এই টোটালটা মিলে প্লুরাল কমন নাউন, PB,
প্লুরাল কমন নাউন হয়ে গেল। যেহেতু সাবজেক্ট প্লুরাল কমন নাউন হয়ে গেল, এই জন্য ভার্বটা কি বলেন তো, প্লুরাল হয়ে যাবে, আর হয়ে যাবে। ওকে, আরও আছে কি না? না, আর নেই। আচ্ছা, 105 নম্বর কোশ্চেন, ভার্চুয়াস অ্যাজেডিভ। অ্যাজেডিভের পূর্বে আর্টিকেল কি আছে? দা আছে। দা ভার্চুয়াস দুইটা মিলে কি হয় আমাদের? প্লুরাল হয়, প্লুরাল কমন নাউন হয়। সাবজেক্ট যেহেতু প্লুরাল কমন নাউন, ভার্বটা কি আসবে বলেন তো? প্লুরাল। এই জন্য এখানে কি আসবে? আর আসবে। ষোলো নাম্বার, 17, 18। আজকে অর্ধেক চাচ্ছিলাম শেষ করাইতে, কেমন? এই যে আপনার এই আজকে সবগুলা ক্লাস তো আর সেম হয় না, এটা মাথায় রাখতে হবে। যদি মার্চ মাসের 10 তারিখ পরীক্ষা হয়, তাহলে আপনি কি আমার ক্লাস 10 তারিখ করবেন? মার্চ মাসের 2 তারিখ করবেন? তা আমি এই জায়গায় দাঁড়ায় যদি ক্লাস নিতে পারি, দেখলাম যে 3-4 জন কমেন্ট করছে আজকে অনেক পড়াইছেন, আর না। আপনার ক্যাপাসিটি যদি না কমে, তাহলে আপনি ক্লাস খুব সুন্দর করে রেখে আপনি চলে যান, পরবর্তীতে আপনি করতে পারছেন। আমার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস যদি পার্থক্য হতো, তাহলে ম্যাক্সিমাম ছেলে মেয়ে লাইভ করতো, তাহলে রেকর্ড করতো না। বোঝাতে পারলাম? তারপরেও আজকে শেষ করলাম। আগামী ক্লাসে আগামী দিনের আগামী রুটিনের আগামী দিন যেদিন ক্লাস হবে, সেদিন 1.5 ঘন্টা ক্লাস হবে, প্রিপারেশন নিয়ে আসবেন। 1 ঘন্টা 30 মিনিট ক্লাস হবে, তাহলে আমাদের এই লেকচার শিটটা শেষ হবে, নাহলে শেষ হবে না। বোঝাতে পারলাম? কারণ আমার টার্গেট যদি মার্চ মাসের না হয়, বোঝাতে পারলাম? ওকে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না, এমনিতে তো আমি 1.5 ঘন্টা কখনো ক্লাস নিই না। হ্যাঁ, আজকে 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 একটু বেশি নেওয়া হলো, আজকে একটু বেশি নেওয়া হলো, আজকে একটু বেশি নেওয়া হলো। এমনিতেই আমি ক্লাস, আমাকে তো বলতেও হয় না, এমনিতেই ক্লাস আমি সর্বোচ্চ 60 মিনিট অথবা 70 মিনিট, 50 মিনিট, মাঝে মাঝে 40 মিনিটও নেই, অ্যাজ ইউজুয়ালি। ক্লিয়ার? ওকে। আর চেষ্টা থাকবে আমার 1 ঘন্টা 20 মিনিটের বেশি যেন না লাগে, তার মানে 60 মিনিট থেকে 80 মিনিট, এটা যেন না হয়। কিন্তু এই 50 মিনিট পরেই যদি কারো মনে হয় মাথা ব্যথা উঠে যায় যে ভাই শেষ করেন আজকে আর না, তাহলে এটা মনে হচ্ছে যে আপনি ওইখান থেকে আমাকে ডিরেকশন দিচ্ছেন যে আজকে আর পড়াইন না। এটা খুব শুনতে খুব অড লাগে, তো এটা করিয়েন না। আপনার যদি সমস্যা হয়, তাহলে আপনি ক্লাস লিফট করবেন, তারপরে রেকর্ড দেখবেন, ঠিক আছে? ওকে, আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে চেষ্টা যদি না হয়, বিসিএস আর নন বিসিএস না তো, এখানে বিসিএস আর নন বিসিএস এর প্রশ্ন আসছে না, বিসিএস আর নন বিসিএস এর প্রশ্ন আসছে না। আমাদের সার্কুলারে লেখা ছিল একটা ক্লাস হবে 70 থেকে 80 মিনিট, অথবা লেখা ছিল 1 থেকে 1.5 ঘন্টা। এখানে বিসিএস এর প্রশ্ন আসবে কেন? কে বিসিএস পরীক্ষা দিচ্ছে, কে অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে, এটা তো দেখার বিষয় নয়। অর্থাৎ এই অনুসারে ক্লাস চলবে। এটা আপনাদের কত নাম্বার কোশ্চেন? 16 নাম্বার ক্লাস। মানে আপনাদের এত পরিমাণ অধৈর্য, এত পরিমাণ মানে আপনাদের এত পরিমাণ কি বলা যায় এটাকে, হ্যাঁ, এই কারণে হচ্ছে আপনার এই কাজটাকে আমি খুব অশ্রদ্ধা করি। 1 থেকে 15 নাম্বার ক্লাসে তো আমাকে বলতে হয়নি কখনো, আমি তো ক্লাস এমনিতেই শেষ করে দিছি। 1 থেকে 15 নাম্বার ক্লাস তো আমি এমনিতেই শেষ করে দিয়েছি। একটা ক্লাস বেশি নিচ্ছি কারণ হচ্ছে যে আমাদের টার্গেট 2টা ক্লাস এটা শেষ করা। এরপরেই এত কথা বিসিএস দিচ্ছি না বা কি বলে ক্লাস শেষ করেন, আজকে অনেক হয়েছে, এটা আপনার টিচারকে বলতে পারেন না, আপনি ওখান থেকে এটা যায় না। এটা বুঝাইতে পারলাম? এটা আপনাকে যে পড়ায় তাকে এটা বলতে পারেন না, ওইখান থেকে ডিরেকশন দিতে পারেন না। এটা খুব ওয়ার্ড লাগে এবং বিশ্রী লাগে। বুঝাতে পারলাম? আপনি যদি কেউ কষ্ট পান, তাহলে কিচ্ছু করার নেই, এটা খুব বিশ্রী লাগে। আজকে আমাকে বলছেন, আমি হয়তো বা খুব বেশি ওইভাবে নিচ্ছি না, হয়তো বা আপনি বুঝছেন না, বিষয়টা এরকম না।
কিন্তু সব জায়গায় সেম কাজই করবেন। এই জন্য বললেন আপনি যখন ওইখান থেকে হলে আজকে শেষ করেন, আজকে অনেক হয়ে গেছে, আজকে আর পড়াবো না, এটা খুবই চরম বিশ্রী লাগে এবং একদম মানে খুব নিম্ন স্তরের ভাষা। এটা বলিয়েন না, কেমন? এটা বলা উচিত না, এটা বলা উচিত না। বুঝতে পারলাম? ওকে, থ্যাংক ইউ।